তো আমরা আজকে এটার সেকেন্ড ক্লাসটা নিব, যে অঙ্কগুলা থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। প্রথমত হলো একই রকম ম্যাথ আছে 13 নাম্বার, সেটা একটু দেখে নাও। 13 নম্বরে বলছে একটা ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7। তাহলে বাহুগুলাকে কত ধরে নিবা? 13 নম্বর থেকে স্টার্ট করি। দেয়া আছে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এটা অনেকটা হোমওয়ার্কটার মতোই, তারপর আমি করে দিচ্ছি কারণ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কই সহজ। অনুপাত হচ্ছে 3:5:7। ধরি ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x সেন্টিমিটার। সিমিলারলি ত্রিভুজের দ্বিতীয় আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত কত হবে? 5x 7x সেন্টিমিটার। প্রশ্ন মতে হচ্ছে এই তিনটার যোগফল 3x + 5x + 7x। ত্রিভুজের বাহুগুলোর যোগফলটাই পরিসীমা দেওয়া আছে 45 সেন্টিমিটার। So that 15x = 45, that is x = 3। সুতরাং প্রথম বাহুর দৈর্ঘ্য কত হবে ভাইরা? জানাও আমাকে। প্রথম বাহুর দৈর্ঘ্য 3 × 3 সেন্টিমিটার, 9। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? 5 × 3 15। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 7 × 3 21 সেন্টিমিটার। আই হোপ না করাই দিলেও মনে হয় পারতা অঙ্কটা। তো সেই হিসেবে এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্কই আছে সহজ। আমরা আজকে চ্যাপ্টারটা শেষ করব। অলরেডি তোমাদের কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা হয়েছে, তোমরা জানো। যারা প্রিভিয়াস পরীক্ষাগুলো দেওয়া নাই বা দিয়েছো, তারা যখন অফলাইন ক্লাসে আসবা ওই খাতাগুলা আমাকে একটু দেখাবা, আমি ফিজিক্যালি চেক করে দিব এগুলো। বুঝছো সবাই? আর অনেকে ধরো ফাঁকিবাজি করছো, আগে পরীক্ষাগুলো দেওয়া নাই, তারাও একটু দিয়া রাখো যেন আমি চেক করতে পারি। প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডিং তোমাদের কাছে আছে। ইনফ্যাক্ট তোমরা যখন অফলাইন ক্লাসে আসবা তখনও কিন্তু ক্লাস রেকর্ড হবে, তোমরা সেটা পরবর্তীতে গ্রুপে দেখতে পারবা। গ্রুপটা আমরা রেখে দিব, বুঝছো সবাই? মানে মেসেঞ্জার গ্রুপটা আমরা রেখে দিব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাই। যারা ইম্পর্টেন্ট কতগুলো ম্যাথ আছে সেগুলো একটু দেখাই দিচ্ছি। 14 নাম্বারটা খুবই সহজ, মুখে মুখে আমি যদি একটু সলভ করার চেষ্টা করি। দুইটা সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুইটা কত কত ধরবা ভালো দেখি। সংখ্যা দুইটা কত ধরবা ভাইরা? 5x 7x। 5x আর 7x। 5x আর 7x এর গসাগু কত ভাইরা? 5x আর 7x এর গসাগু হচ্ছে x, তাই না ভাইয়া? আমি কি বলছি? x। তাহলে গসাগু x = হলো 4। লসাগু কত বলো তুমি? 5x আর 7x এর 35x। 35x। না না, খালি x হবে, 35x হবে। লসাগু হইলে কমন তো একবারই হয়, তো লসাগু হবে হচ্ছে 35x। তাহলে x এর মান যদি 4 হয় সেটা বসায় দাও, তাহলে তুমি কিন্তু ইজিলি 35 × 4 140 হয়ে যাবে উত্তর। বুঝতেছো সবাই? একদম ইজি অঙ্ক। হোমওয়ার্ক দিতে পারি 14 নাম্বার। ক্লাসের সবাই কি বুঝতেছো? 14 নাম্বারটা কি বাড়ির কাজ দিতে পারি? জি ভাইয়া। 15 নাম্বারটা করে দিচ্ছি। ধারাবাহিক অনুপাতের অঙ্ক। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর আর মাশরাফি 171 রান করছে। সাকিব আর মুশফিকুর আর মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। কে কত রান করছে টোটাল সেটা বের করতে হবে। তাহলে আসো 15 নাম্বারটা করি। এই টাইপের একটা অঙ্ক লাস্ট ক্লাসে আমরা করে দিয়েছিলাম, ধারাবাহিক অনুপাত বের করার অঙ্ক, মনে আছে? অনিকা অহনা অঙ্ক ছিল। তো এবার 15 নাম্বার দেয়া আছে সাকিব ও মুশফিকুরের
রানের অনুপাত 3:2। এটা একটু খালি রাখলাম কেন, একটু পরেই বুঝতে পারবা। আবার মুশফিকুর ও মাশরাফি রানের অনুপাত 3:2। যারা দুই জায়গায় মুশফিকুর কমন, আমাকে একটু বলো, এখানে মুশফিকুর 2, এখানে 3, 2 আর 3 এর লসাগু কত? 6। তো এটাকে 3 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করলে 9:6, আর এটাকে 2 দিয়ে গুণ করবা 6:4। তাহলে মুশফিকুর দুই জায়গায় 6 হইল। তাহলে ধারাবাহিক অনুপাত বলো। সুতরাং সাকিব কমা মুশফিকুর কমা মাশরাফি রানের অনুপাত কত হবে ভেড়া? দেখে পারবা 9:6:4। ভেরি গুড। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল জানাও কত হবে? অনুপাতের রাশিগুলোর যোগফল আমরা জানি কিভাবে আসলে রান বন্টন করে দিতে 19 হয়। 19 হয়। তাহলে সাকিবের সংগ্রহ কত? মোট রান 171, এর মধ্যে সাকিব হলো 9। তাহলে 9/19 ইন্টু 171 রান, কাটাকাটি করলে 9, 9 নং 81 রান হবে। মুশফিকুরের সংগ্রহ কত হবে? এই 19-এর মধ্যে মুশফিকুর কত? 6। 6/19 ইন্টু 171 রান, মুশফিকুর 9, 6, 54 রান। আর মাশরাফির সংগ্রহ হবে 4/19 ইন্টু 171 রান, 9, 4 নং 36 রান। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। যারা আমরা যখন অফলাইন ক্লাস, বলো 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 মানে অনুপাতটা কেন এটা বানাই, এইভাবে কেন বানাইলাম দেখো। সাকিব আর মুশফিকুর মানে রানের অনুপাত, এই দুটো অনুপাত বুঝবো। হ্যাঁ, দুটো অনুপাতই দেয়া আছে 3:2 প্রশ্নে। মানে কোনটা বুঝো নাই আমি সেটাই বুঝি নাই। 9:6 আর 6:4। ভাইয়ারা দেখো, সাকিব, আমার কথা শুনে নাও, সাকিব মুশফিকুর 9:6, মুশফিকুর মাশরাফি 6:4, এইখানেও মুশফিকুর 6, এইখানেও মুশফিকুর 6, তাহলে সাকিব 9, মাশরাফি 4। বুঝতে পারছো? ধারাবাহিক অনুপাত হইলে যেটা কমন তাকে সমান বানায় নিতে হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে সমান কিভাবে বানাইছি খেয়াল করো। মুশফিকুর এখানে 2 ছিল আর পরের বারে 3 ছিল, 2 আর 3 এর লসাগু 6, তাহলে তোমাকে এটাকে 6 বানায় নিতে হবে। তাহলে 2 কিভাবে 6 হয়? 3 দিয়ে গুণ করো। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? তারপরেও কোথাও না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের যখন অফলাইন ক্লাস শুরু হবে তখন তো আমরা যে চ্যাপ্টার গুলো পড়াই ফেলছি সেগুলো বাদে অন্য চ্যাপ্টার গুলো পড়াবো। নতুন যদি কোনো স্টুডেন্ট আসে তাহলে এই প্রিভিয়াস চ্যাপ্টার গুলার ক্লাস অফলাইনে নিব তাদেরকে। তো তোমরা যদি চাও যে আমার আবার করা দরকার, অফলাইনে আমি ভালো মতো বুঝবো, তাহলে আবার তোমরা করে নিতে পারবে, সেটা আমি তোমাদের জানাবো। তো আমাদের এটা হয়ে গেল 15 নাম্বার। পরবর্তী ম্যাথে যাচ্ছে, প্রশ্নটা একটু পর। 16 নাম্বার কোশ্চেনটা একটু দেখতে যাচ্ছি। একজন অফিসে 2 জন কর্মকর্তা, মানে 2 জন হচ্ছে অফিসার, 7 জন অফিস সহকারী ক্লার্ক, আর 3 জন অফিস সহায়ক মানে পিয়ন আছে। তাহলে একজন অফিস সহায়ক যদি 1 টাকা পায় তাহলে সহকারী ক্লার্ক পায় 2 টাকা, আর অফিসার যে কর্মকর্তা পায় 4 টাকা। তার মানে তাদের বেতনের অনুপাত হইল 1:2:4। সবাই কি বুঝতেছো?
ক্লাসের জি সবাই? ভাইয়া। তাহলে পিয়ন যদি পায় এক্স, ক্লার্ক পাবে 2x, আর কর্মকর্তা পাবে 4x। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। তো মোট বেতন হইলো 1,50,000 টাকা। তাহলে বের করতে হবে কে কত বেতন পাচ্ছে। ওকে, সহজ অঙ্ক। তো মনে করি অফিস সহায়কের বেতন হচ্ছে এক্স। মনে করি অফিস সহায়কের বেতন এক্স টাকা। তাহলে অফিস সহকারীর বেতন হবে 2x টাকা, আর কর্মকর্তার বেতন 4x টাকা। এখন অফিস সহায়ক আছে 3 জন, সহকারী আছে 7 জন, আর অফিসার আছে 2 জন। প্রশ্ন মতে কি হবে? 3 into x, 7 into 2x, 2 into 4x equal to 1,50,000। ভাইরা বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। 3 জন পিয়ন, 7 জন ক্লার্ক, আর 2 জন কর্মকর্তা, টোটাল 1,50,000। তো 3x plus 14x plus 8x equal to 1,50,000। যোগ করলে 25x, 1,50,000 6 দিয়ে ভাগ মানে 25 দিয়ে ভাগ করলে 6,000 হয়। তাহলে জানতে চাই ভেরা অফিস সহায়কের বেতন কত? 6,000 টাকা। অফিস সহায়কের 6,000 টাকা। ভেরি গুড। তো এবার সুতরাং অফিস সহায়কের বেতন হচ্ছে ভেরা, তোমরা কি মানে সিলেবাস বা এরকম কিছু পাইছো স্কুল থেকে? তোমাদের তো না অবশ্য ভাইয়া, কিন্তু আমার সিলেবাস, আগে সিলেবাস আছে। আচ্ছা সমস্যা নেই। তোমাদের হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় পুরো বই থাকবে অনেকেরই, আর অনেকের তো মানে প্রি টেস্ট পরীক্ষা সরাসরি। তো এরা আমাকে একটু জানাও যে হায়ার ম্যাথ অধ্যায় 7 অসীম ধারা, এটা কি তোমরা 9-এ কেউ পড়ছো? হায়ার ম্যাথ অধ্যায় 7 অসীম ধারা। ভাই আমি পড়ছি ভাই, স্কুল থেকে পড়াইছিল। আচ্ছা, মানে প্রবলেম নাই। মানে আমরা আসলে ওই তোমাদের এই টার্মে তো পুরা বই পড়াবো, বুঝছো, মানে ফুল বই, কোনোটাই বাদ থাকবে না। কারো যদি 9-এ পড়া হয়েও থাকে কোনো প্রবলেম নেই, সেটা আবার পড়ো। বুঝতেছো আমার কথা? তোমাদের যে জুলাই মাসে পরীক্ষা হবে, জুলাই মাসে হয়তো অনেকেরই প্রি টেস্ট পরীক্ষা হয়তো এইবার একটু পিছিয়ে যেতে পারে, আমি জানি না। আমি ধরে রাখতেছি জুলাই। তো আমরা জুন পর্যন্ত পুরো বইটা একবার রিভাইজ দিব। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। তারপর আমরা ওই যে স্কুলের প্রি টেস্ট পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমরা গত বছরের আর এই বছরের তো টেস্ট পেপার বের হয়নি, তো বিগত বছরের টেস্ট পেপার প্রশ্নগুলো সলভ করব, মানে সিকিউ এমসিকিউ অধ্যায় ভিত্তিক এইভাবে পড়াবো। আগে বইয়ের সব অঙ্ক শেষ করে নিই। বুঝছো ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? 16 নাম্বার গেল। তো জি এবার ভাইয়া। পরবর্তী অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এখন যে ম্যাথটা করব 17 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপের একটা ম্যাথ গত দিন আমরা করছি, 18 নাম্বারটা মনে হয় করে দিছি, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, আমি জানতে চাই যারা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি x হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত? x স্কয়ার। x স্কয়ার।
যদি ক্ষেত্রফলে বাহুর দৈর্ঘ্যটা 20% বাড়ে তাহলে বলছে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বাড়ে। তাহলে আগে আমরা নরমালি ধরে নেই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, মনে করি তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটার উপরে এক্সাম হবে, আজকে শেষ হয়ে যাবে, তো আমরা এটা এক্সাম নিব। আর আগামীকালকের ক্লাসে আমরা হায়ার ম্যাথ 7 অসীম ধারা পাবো। তো আমার মনে হয় আগামী সপ্তাহ পর্যন্তই শুধু অনলাইন চলবে তোমাদের, তারপরে কিন্তু আমরা অফলাইন ক্লাসে চলে আসছি। তো তোমরা প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে একটু করতে থাকো, পরীক্ষাগুলো যেগুলো দেওয়া নাই সবাই পরীক্ষা দিয়ে দেবে। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক। তোমাদের কাছে জানতে চাই ভাইরা 20% বৃদ্ধি পেলে 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে ছিল x, কত হবে ভাইরা? আগে ছিল x, এখন 20% বাড়ছে, তো x প্লাস x ইন্টু 20/100 একক। বুঝাতে পারছি সবাইকে? আগে ছিল x, এখন 20% বাড়ছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। x প্লাস x/5 একক, লসাগু করো 6x/5 একক। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 6x/5 হোল স্কয়ার, তো এটা হয় 36x²/25। তো ভাইরা বলো, আগে ক্ষেত্রফলটা ছিল x², আর এখন হইল 36x²/25, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত হয় আমাকে একটু জানাও। 36x² মাইনাস x² বর্গ একক, তো লসাগু করলে হবে 11x²/25 বর্গ একক। সবাই কি বুঝতেছো ভাইরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার আমাকে একটু জানাও যে এইটা হলো x² বাড়ছে, তাহলে শতকরা কত বৃদ্ধি পাইছে? ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় কত হবে? ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, মানে বিষয়টা এরকম, ঐকিক যদি করি x² বাড়ছে এত, একে বাড়ছে হচ্ছে এত বাই x², 100তে বাড়ছে কত? বাড়ছে বা কমছে যেটা যেটা ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল ইনটু 100%। তো এটা নিচে চলে আসলো x² কাটা 11/25 ইনটু 100%, 25 কাটলে 4 হয়, 4 11 44%। তার মানে ক্ষেত্রফলটা 44% বৃদ্ধি পাবে। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? ভ্যালু চেঞ্জ করে দিলে কি পারবা? যারা আমি যদি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় বলতাম, পারবা তাইলে? জি ভাইয়া। সেক্ষেত্রে বলতো এইখানে কি হইতো, যে এখানে প্লাসের জায়গায় x minus 20x/5। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো তুমি এটা বের করে, আর এটা কেমনে বের করতে বলো তো? ক্ষেত্রফল হ্রাস পায়, তুমি উল্টা মানে এইটা থেকে এইটা বিয়োগ করতে, তাই না? মানে আগেই ক্ষেত্রফলটা বেশি ছিল। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। 18 নাম্বার অলরেডি আমরা করে আসছি।
সো এবারে 19 নাম্বারটা একটু দেখবো। 19 20 এই সহজ না, ভালো করে পড়ো। প্রশ্নে বলছে যে একটা জমিতে সেচের সুযোগ আসার আগে, সেচ নিশ্চয়ই তোমরা জানো যে সাপোজ এটা একটা জমি, আমরা এখান দিয়ে অনেক সময় যে সেচের জন্য একটা লাইন করি, এদিক দিয়ে পানিগুলো ফ্লো হয়। তো যে কোনো জায়গায় তোমরা পানি দেওয়ার জন্য মানে এরকম সেচ সিস্টেম করে রাখি আমরা। তো সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত হচ্ছে 4:7। মানে আগে যদি 4 হইতো তাহলে এখন 7 একক হয়। তো যেই জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে ফলন কত হবে? আমি দুইটা অনুপাতকে ধরে নেই যে এটা হলো 4x কুইন্টাল আর সেচের সুযোগ পাওয়ার পরে হবে 7x কুইন্টাল। তাহলে প্রশ্ন মতে এই 4x টা কিন্তু দেয়া আছে 304। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আমার বেসিক্যালি 7x টা বের করতে হবে। ভাইয়ারা, তোমাদের কিছু কিছু চ্যাপ্টার মানে কতগুলা চ্যাপ্টার আছে খুবই সহজ, মানে হয়তো তোমরা ক্লাস 9-এ করে আসছো, ইনফ্যাক্ট এগুলা ক্লাস 8-এর বিষয় ছিল। সাপোজ ধরো চ্যাপ্টার 3.1, এই ধরনের চ্যাপ্টার গুলা কি আমার পড়ানো লাগবে? কি মনে হয় তোমার? আমি অধ্যায় ভিত্তিক সিকিউ সলভ করাবো, কিন্তু কিছু চ্যাপ্টার আছে পুরোপুরি তোমরা 9-এ দেখে আসছো, মানে ইনফ্যাক্ট ক্লাস 8-এও ছিল। তো এইসব চ্যাপ্টার গুলার আমি তোমাদের রেকর্ডিং অংশগুলো দিয়ে দিব, ক্লাস 9-এ এগুলো পড়াচ্ছি। তো আমার মনে হয় ওই চ্যাপ্টার গুলো তোমাদের কখনোই পড়ার প্রয়োজন নেই। প্রথমত আমরা যে চ্যাপ্টার গুলা তোমরা সাধারণত সবাই করো নাই, ওই চ্যাপ্টার গুলা সিরিয়ালি করে যাচ্ছে। এদের মধ্যে কিছু স্টুডেন্ট হয়তো 9-এ করে আসছে, এমন হইতে পারে, কিন্তু ম্যাক্সিমামই করো নাই। এই চ্যাপ্টার গুলো শেষ করে নেওয়ার পরে আমি রিপিট শুরু করব, এবং শেষ হওয়ার পরে তোমাদের প্রিটেস্ট পরীক্ষার ঠিক আগে আমরা বইয়ের পুরোটার উপরে দরকার হলে 2 ভাগ বা 3 ভাগ করে খণ্ডকালীন একটা মডেল টেস্টের মতো নিতে চাই, যেন তোমাদের প্রিপারেশনটা ভালো হয়। বুঝতেছো সবাই আমার কথা? ক্লাসের সবাই ওকে? জি এই ভাইয়া। কারণে তোমরা ভাইয়া ধরো যে জানুয়ারি মাসেও কিছু পরীক্ষা হয়েছে, এই ফেব্রুয়ারি মাসে যেমন আজকেও আমি পরীক্ষাটা দিব। ধরো যে পরীক্ষাগুলো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ, সবগুলা পরীক্ষা তোমরা দিয়ে ফেলো, কারণ স্কুলের প্রেশার হয়ে গেলে কিন্তু তখন দেখবা মেনটেন করাটা টাফ হয়ে যাচ্ছে। বুঝতেছো আমার কথা? প্লাস অনেকেরই তোমাদের কিন্তু স্কুল খুললে প্র্যাকটিক্যাল গুলো থাকবে, যেহেতু 9-এর অনেকটা সময় তোমরা প্র্যাকটিক্যাল করতে পারো নাই, বা সবার প্র্যাকটিক্যাল কি হয়েছেও সেভাবে তোমাদের? আমি জানি না সবার প্র্যাকটিক্যাল ওইভাবে হয়েছে কিনা। তো প্র্যাকটিক্যাল গুলোর জন্য তোমরা অনেক প্রেসারে থাকবা, এই কারণে স্কুল খোলার আগেই তোমরা একটু প্রিপারেশন গুলো নিয়ে রাখো, থিওরি যতটা সম্ভব আগায় রাখো। ভালো পরামর্শ দিচ্ছি, দেখবা কাজে লাগবে। ধরি সেচের সুযোগ আসার আগে আগের ফলন হইল 4x কুইন্টাল, তাহলে বলো, সুতরাং সেচের সুযোগ আসার পরের ফলন কত হবে ভাইয়া? 7x কুইন্টাল। প্রশ্ন মতে 4x = 304, ওইখান থেকে x ইজিলি বের করে ফেলতে পারবা, 304/4 কত হয় ভাইয়া? 51 নাকি? না, আচ্ছা 76. 76। ওকে, সুতরাং সেচের সুযোগ আসার পরের ফলন কত হবে? আসার পরের 532. ফলন, ভেরি গুড, মানে 7x হবে আর কি। 7 × 76 কুইন্টাল। ভাইয়া তোমরা কি কুইন্টালের সাথে কেজির সম্পর্ক জানো? 1 কুইন্টাল কুইন্টাল সমান 100 কেজি। 1000 100 ভাইয়া, 1000-এ 1 মেট্রিক টন হয়, তাই না?
ও স্যার ভুলে গেছিলাম স্যার। আর 100 সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া শোনা যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম করছিল। তো এটা গেল 19 নাম্বার। তো পরের অঙ্কটায় চলে যান। অঙ্কগুলো শেষ করার পরে এমসিকিউ গুলো সলভ করব। দেখো 20 নাম্বারটা কি বলছে ভালো করে শুনো। বলছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2। মানে যদি তুমি 3 কেজি ধান নাও তাহলে তুমি ধান বাছার পরে 2 কেজি চাল পাবা, বাকি 1 কেজি হলো তুষ। জানো ধানের উচ্ছিষ্টাংশকে তুষ বলে, সবাই কি জানি? ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? ওই যে অনেকে বলে যে তুষের আগুন, মানে এই যে ধান বাছার পরে যে উপরের উচ্ছিষ্টাংশটা পাও সেটা সেটা যদি তোমরা আগুনে দাও তাহলে আগুন আরো ফুঁসে উঠে। আর তো অনেকে দেখবা যে আগুন যেখানে জ্বালাচ্ছে ওখানে তুষ ছুঁড়ে মারে, তাহলে আগুনটা আরো ফুঁসে উঠে। আর তো এই কারণে তুষের আগুন বলে ওটা। যাই হোক, তো 3 কেজি চাল থেকে 2 কেজি চাল, 3 কেজি ধান থেকে 2 কেজি চাল পাওয়া যায়, আর 4 কেজি গম থেকে 3 কেজি সুজি পাওয়া যায়। তাহলে বলছে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল আর সুজির অনুপাত পাবে। সাপোজ আমার 1 কেজি ধান আর 1 কেজি গম আছে, এখান থেকে আমি কতটুকু চাল আর সুজি পাবো সেই অনুপাতটা আমাকে বের করতে বলেছে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই মানে জি সম ভাইয়া। পরিমাণ আমি যদি ধান আর গম নেই তাহলে কতটুকু চাল আর কতটুকু সুজি পাবো তাদের অনুপাত। তো এটা একটা চমৎকার অঙ্ক, একটু বুঝে নাও। 20 নাম্বারটাই বলছে দেয়া আছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2। তাহলে ভেড়া আমাকে একটু বলো যে অনুপাতের রাশিগুলাকে কি একই জিনিস দ্বারা গুণ বা ভাগ করা যায় না? মানে তুমি চাইলে এটা 2 দিয়ে উভয় পক্ষ মানে দুইটাকে গুণ করতে পারো, আবার চাইলে কি 3 দিয়ে ভাগও করতে পারো না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই তাহলে আমি করছি কি ধানকে রাখছি 1, আবার আমি গমকেও 1 রাখছি। আবার বলো গম ও গম থেকে উৎপন্ন। তোদের একটা মজার কথা বলি, এই অঙ্কটা তো অনেক আগের অঙ্ক, মানে আমাদের সময়ও বইতে ছিল। আমি প্রথম যখন ক্লাস 9-এ এই অঙ্ক করছি সেই দিনই প্রথম জানতে পারছি যে গম থেকে সুজি হয়। বুঝতেছো আমার কথা? মানে গম থেকে আটা হয় এটা আমি জানতাম, গম থেকেও যে সুজি হয় এটা জানতাম না। ভাই আমি মাত্র জানলাম। তুমি আরেক ধাপ পিছায় আছো। আচ্ছা যাই হোক, সুজির অনুপাত হইল 4:3। 4 দ্বারা ভাগ করো। 1:3/4। তাহলে এখন বলো 1 কেজি ধান থেকে 2/3 কেজি পাওয়া যায় হলো চাল, আর 1 কেজি গম থেকে 3/4 পাওয়া যায় সুজি। তাহলে বলো সমপরিমাণ ধান ও গম থেকে সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন
চাল ও সুজির অনুপাত কত হবে? দুই বাই তিন ইস্টু 3/4 জানতে চাই কত হবে? ক্লাসের কে বলতে পারবা? যারা এই অনুপাতটাকে যদি তুমি পূর্ণ সংখ্যায় করতে চাও তাহলে 3 আর 4 এর লসাগু কত বলো তো ভেড়া? 12। 12 12 দিয়ে গুণ করো তাহলে হবে কি পূর্ণ সংখ্যায় অনুপাত আসবে। তাহলে 12 8:9। এই অনুপাতটা হলো 8:9। মানে সমপরিমাণ ধান আর গম যদি আমি নেই তাহলে 8 ভাগ যদি আমি চাল পাই তাহলে 9 ভাগ সুজি পাবো। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ফাইন। আর মনে হয় দুটা ম্যাথ আছে 21 আর 22 দেখে নিই আমরা। হ্যাঁ সবাই এই ম্যাথ দুটো একটু পড়ো। প্রথমত 21 একটা জমির ক্ষেত্রফল হচ্ছে 432। ওই জমির দৈর্ঘ্য আর প্রস্থের সাথে আরেকটা জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হলো 3:4 আর 2:5। মানে দুই জমির দৈর্ঘ্যের অনুপাত হলো 3:4 আর প্রস্থের অনুপাত হলো 2:5। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য যদি 3x হয় তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে 4x। আর এখানে যেহেতু x ধরে ফেলছো এখানে x না ধরে অন্য কিছু ধরো অনুপাতের সাধারণ রাশি। প্রথম জমির প্রস্থ যদি 2y হয় তাহলে বলো দ্বিতীয় জমির প্রস্থ কত হবে? 5y। সবাই কি বুঝতেছো? ওকে, তো এবার নাম্বারটা দেখে নিচ্ছি। দেয়া আছে দুইটি জমি দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4 এবং প্রস্থের অনুপাত হচ্ছে 2:5। ধরি প্রথম জমির দৈর্ঘ্য 3x মিটার, সুতরাং দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে? 4x মিটার। আবার প্রথম জমির প্রস্থ যদি 2y মিটার হয় তাহলে দ্বিতীয় জমির প্রস্থ কত হবে? 5y মিটার। তো এবার আমাকে বলো প্রশ্ন মতে কি হবে? ক্লাসের কে বলতে পারবা? প্রশ্ন মতে 3x into 2y equal to 532, তাই না ভেড়া? ঠিক বলছি? প্রথম জমির ক্ষেত্রফল 532। 432 ও 432। 432 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় ভেড়া? একটু বলো। 72 72। এবার তাহলে বলো তো দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হবে? ক্লাসের কে বলতে পারবা? এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। দ্বিতীয় জমির ক্ষেত্রফল 4x গুণ 5y বর্গমিটার 20xy বর্গমিটার। xy হলো 72, 1440 বর্গমিটার। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। একদম ইজি ম্যাথ। তো চ্যাপ্টারটাই সহজ। তো এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল শেষ অঙ্কটা এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা ভালো করে পড়ো। জেমি আর সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% হার সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নিচ্ছে। তো বলছে জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করছে, সিমি 3 বছর পর মুনাফা আসলে কত টাকা শোধ করে। তাহলে কত টাকা ঋণ নিচ্ছে তাদের অনুপাতটা বের করতে বলছে। আমি ধরে নিই জেমি ঋণ নিচ্ছে হলো এক্স আর সিমি ঋণ নিচ্ছে হচ্ছে ওয়াই। তো আমাকে বের করতে হবে বেসিক্যালি এক্স ইস টু ওয়াই।
মানে ব্যাপারটা অনেকটা এরকম, জেমি টাকা নেওয়ার পরে 2 বছর পরে মুনাফা আসলে যত টাকা দিছে, তিনি 3 বছর পরে তত টাকা দিছে। তাহলে বলো তো ভেড়া, কে বেশি ঋণ নিছে? গেস করো। সিমি। জেমি হবে, কারণ 2 বছরেই সে কত টাকা দিছে, তার মানে তার ঋণের পরিমাণ বেশি। 22, এটাকে আমি একটা স্টার মার্ক দিয়ে রাখতেছি, ইম্পর্টেন্ট। ধরি জেমির ঋণের পরিমাণ x টাকা এবং সিমির ঋণের পরিমাণ y টাকা। এবার আমাকে বলো 10% হারে 10% হারে জেমির 2 বছরে প্রদেয় মুনাফা, প্রদেয় মানে যেটা দিতে হবে আর কি, কত হবে ভেড়া? x এর 10% মানে x ইন্টু 10/100, 2 বছর, 2 দিয়ে গুণ হয়েছে, x/5 টাকা হবে। সবাই কি বুঝতে পারো? মানে জেমির 2 বছরের প্রদেয় মুনাফা হচ্ছে x এর 10% গুণ 2। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে বলো তো 10% হারে সিমির 3 বছরের প্রদেয় মুনাফা কত হবে? সিমির 3 বছরের প্রদেয় মুনাফা হবে 3 ইন্টু y ইন্টু 10/100। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? তো 3y/10। প্রশ্নে কি বলছে, যিনি 2 বছরে মুনাফা সহ যত টাকা দেয়, দেখো মূল টাকা হলো x, আর এটা মুনাফা দিতে হবে ব্যাংকে, আর সিমি নিচে y, আর এটা মুনাফা ব্যাংকে দিতে হবে। তাহলে প্রশ্ন মতে এই দুইটার সমষ্টি সমান x প্লাস x/5 y প্লাস 3y/10। আমি কি বুঝাইতে পারছি ভেড়া? মানে জেমিকে 2 বছরে যত টাকা দিতে হবে ব্যাংকে, সিমিকেও 3 বছরে ঠিক তত টাকাই দিতে হবে। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এখান থেকে আমরা x/y এর অনুপাতটা একটু বের করব। আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্স নিয়ে রেখে দিচ্ছি। তো এবার যেটা হবে, এটা লসাগু করলে 6x/5 13y/10, আর গুণ করা আছে 5 দিয়ে কাটাকাটি করা যায়, 13y/2। তো 12x = 13y। সুতরাং x/y হচ্ছে 13/12। তো x/y হচ্ছে 13:12। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তার মানে জেমি আর সিমি ঋণের অনুপাত হচ্ছে 13:12। তার মানে জেমি যদি 13,000 টাকা নেয়, তাহলে সিমি হয়তো 12,000 টাকা নিচ্ছে, এমন টাইপের কিছু। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের কিছু সৃজনশীল করাই দিছিলাম লাস্ট ক্লাসে। আজকে বর্গক্ষেত্রের একটা অঙ্ক করছি, সেটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভালো করে দেখে রাখো, কারণ এখান থেকে সিকিউ আসবে। আমরা একটু এমসিকিউ অংশগুলো এই সলভ। অঙ্কটা কি আবার বোঝানো যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। মানে বিষয়টা হলো, মানে ধরো 2 জন 2টা টাকা ঋণ নিছে, ব্যাংক লোন নিছে। এখন প্রত্যেক বছরে ব্যাংক থেকে লোন নিলে বলছে যে 1 বছর শেষে ওই টাকাটার 10% বাড়তি দিতে হয়। মানে ধরো তুমি যদি ব্যাংক থেকে 10,000 টাকা নাও, তাহলে প্রত্যেক বছরের শেষে তুমি 1,000 টাকা দিবা। মানে তোমাকে যখন তুমি ফেরত দিবা টাকাটা 1 বছর পরে, তোমাকে 10,000 না 11,000 ফেরত দিতে হবে। বুঝতেছো আমার কথা? জি ভাই। তো আমি ধরে নিছি জিমি হলো x টাকা নিছে, তাহলে 1 বছরে তো 10% দিতে হয়, তাহলে 2 বছরে কি x * 10%, তার দ্বিগুণ দিতে হবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া।
সিমিলারলি সিমি নিচে ওয়াই টাকা 3 বছরে তার 3 গুণ দিতে হবে। এখন বলছে জেমি 2 বছরে যত টাকা ফেরত দেয় সিমি 3 বছরে তত টাকাই ফেরত দেয়। তার মানে জিমি নিছিল এক্স, আরো বাড়তি দিছে x/5, তাহলে x + x/5, আর সিমি নিছিল ওয়াই আর 3 বছরে বাড়তি দিছে 3y/10। এই দুটো সমান, প্রশ্নে বলে দিছে। বুঝছো আমার কথা? জি ভাই। মানে মূল টাকা আর মুনাফা সহ যত টাকা ফেরত দিছে জিমি 2 বছরে, সিমি 3 বছরে মূল টাকা আর মুনাফা সহ তত টাকাই ফেরত দিছে। দেখ এই দুইটা সমান, তাহলে তাদের ঋণের অনুপাতটা হচ্ছে 13:12। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। ওকে, এবারে আসো এমসিকিউ গুলো সলভ করি। তোমরা আমাকে হেল্প করো, প্রত্যেকটার অ্যান্সার বলবা তোমরা। ভাইরা তোমরা জানো যে ক্রমিক সমানুপাতি হইলে কোনটা কারেক্ট? a/b = হইল b/c। তাহলে আর গুণ করলে কোনটা হয়? বি স্কয়ার ইকুয়ালস টু এসি। b² = ac। এটা মনে হয় সবাই জানি, এটা 11.1 চ্যাপ্টারে ছিল, যদিও আমি এটা করাবো তোমার। এরপরে চলে আসো এই অঙ্ক। আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স যদি 20 হয়, ভাইরা বলো তো আরিফের বয়স 20 হইলে আকিবের বয়স কত? চট করে বলে ফেলো তো। 12 হবে না? বুঝতে পারো? এটাকে 4 দিয়ে গুণ করো, 20:12 হয় না? সবাই আমাকে বলো টেকনিক। তাহলে আকিবের বয়স হচ্ছে 12, তাহলে বলছে কত বছর পরে তাদের অনুপাত 7:5 হবে। তো এবার তোমরা কি বলতে পারবা যে 20:12 এর সাথে কত যোগ করলে 7:5 হয়? 8 যোগ করলে বোধ হয়, তাই না? দেখো তো একটু, হ্যাঁ দুটার সাথেই 8 যোগ করো, 28:20 হয়। এটা কাটাকাটি করলে 7:5 হয়। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই। ক্লাসে সবাই ওকে? তো এই অবজেক্টিভটা দেখি কে কে বলতে পারো চট করে। 3 নাম্বার অবজেক্টিভ, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ। খুব সহজ, 4 গুণ হবে। মানে 2x যদি হয় তাহলে স্কয়ার করলে কি হয়ে যায়? 4x² না? x² এর 4 গুণ হয়ে যাচ্ছে। 4 নাম্বারটা বলো দেখি কে কে পারবা। 4 নাম্বার, x/y 7:5, y/z 5:7। তাহলে বলো তো ভাইরা খুব সোজা, x/y কি 7:7 না? ক্লাসের সবাই তো দুইটাকে 5 দিয়ে গুণ করলে উত্তরটা কি 35:35 হবে, তাই তো? দেখে দাও সবাই কি বুঝতেছো? দুইখানেই y হচ্ছে 5। ওকে, এটা একটু ভালো করে পড়ো, এই ধরনের অবজেক্টিভ পাল্টায় দেয় তো তো ঝামেলা হয়। এই 5 নাম্বারটা পড়ো। তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয় BAC, তার মানে B/A = A/C। আর গুণ করলে কি হবে বলো দেখি? A² = BC। 1 নাম্বারটা ঠিক আছে। যারা 2 নাম্বারটা কি ঠিক আছে? না ভাইয়া। না 2 ভাই। নাম্বার ঠিক নাই, তো এটা হবে না। আর 3 নাম্বারটা ঠিক আছে, কারণ এইটাকে উল্টায়া যোজন বিয়োজন করলে ঠিক হয়ে যায় না। দেখো তো, উল্টানোর পরে যোজন বিয়োজন করলে ঠিক আছে না? আর অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেনে তো একটা ভুল পাইলেই হইল, 1 আর 3 হবে অ্যান্সার। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা ঠান্ডা মাথায় বলো 6 নাম্বারটার অ্যান্সার কি হবে? একটু চিন্তা করে বলো। যারা 1 নাম্বারটা কি ঠিক আছে? কারেক্ট। ধারাবাহিক অনুপাত সমান হইলে ক্রমিক সমানুপাতিক হয়। z/x 1:4 ঠিক আছে না ভাইয়ারা? দেখো তো এটাও জি ভাইয়া বোধহয় ঠিক ঠিক আছে। আছে। পরেরটা দেখো তো ভাইয়ারা একটু চিন্তা করে। মানে এখানে হইলো y² = zx, তাহলে y² + zx = 4yz। আমার মনে হয় এটাও ঠিক আছে, কারণ খেয়াল করো zx আর zx যোগ করলে হয় 2zx,
আর বলো এক্স মানে 2y না, তাহলে 4y যদি হয়, ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? এক্স মানে তো 2y, এই যে এখান থেকে দেখ x ইকুয়াল টু 2y, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই মান বসায়া চাইলে তোমরা টেস্ট করতে পারো, এমসিকিউ এ অবশ্য তোমরা এতটা টেস্ট করার টাইম পাবা না। 7 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। 1 2 3 হবে এটা, হ্যাঁ আগেরটা। 7 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার কত হবে? যোজন বিয়োজন করলে তারপরে বর্গমূল করলে কত হয়, না করে বলো। 2 অঙ্কটা 2 হবে অ্যান্সার, চমৎকার। যারা একটু 8 আর 9 এর অ্যান্সার বলো। 8 এবং 9। ভাইয়া 8 নাম্বারটা হবে 15। হ্যাঁ 15, ভেরি গুড। 9 নাম্বার আর 54 9 54, হাফ ইনটু, ভেরি গুড, ঠিক বলছো। ক্ষেত্রফল হবে 54 বর্গ একক। এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ হয়। আচ্ছা ভেরা, একটা অঙ্ক অবশ্য পড়ানো হয়নি, আমার মনে হয় তোমরা এটা পারবা। এই যে অনুপাতটা 2/3:3/4:5/6, বলতো ভেরা হরগুলির লসাগু কত? দুঃখিত, এটা একটু ভুল লিখছি, এটা হলো 4/5। লসাগু কত হবে 3 5 6 এর? কে কে বলতে পারবা? 3 30 5 6 এর লসাগু হচ্ছে 30। 30 দিয়ে গুণ করে নিবা, তারপরে কি তিনজন ছেলের মাছগুলিকে বন্টন করে দিতে পারবা না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ভাইয়া একটু বলবেন? মানে এই প্রত্যেকটাকে 30 দিয়ে গুণ করবা। 30 দিয়ে কেন? কারণ যে অনুপাতের রাশিগুলাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়, হরের লসাগু দিয়ে গুণ করবা, বুঝতে পারো? জি ভাইয়া। তারপরে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে কোন জেলে কয়টা মাছ পায়, মোট মাছ হচ্ছে 690, ভাগ করতে পারবা কি? জি পারবা ভাইয়া সবাই? পারবো। ভাইয়া আচ্ছা, আর ভাইয়া তোমাদের এই ধরনের অঙ্ক করে দিছি, দেখো 11 নাম্বার অঙ্কটা করে দিছিলাম আগে। অনিকা অহনার অঙ্ক ধারাবাহিক অনুপাতে প্রকাশ করে এই 300 টাকাকে ভাগ করে নিতে পারবা? ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ। ক্লাসের সবাই জি ভাইয়া পারবো। ভাইয়া একটু 10 নাম্বারটা বলবেন? 10 নাম্বারটা বলে দিচ্ছি, হ্যাঁ। 7 ডেসিগ্রাম মানে কত গ্রাম বলতো? 0.7 গ্রাম। এটা কি জানি 10 ডেসিগ্রামে 1 গ্রাম হয়? ক্লাসের সবাই আর তোমরা কি বলতে পারবা 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? এটা মুখস্থ থাকার কথা। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম হয়, সবাই কি জানি? ক্লাসের সবাই যারা 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো 0.7, আর 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম, এটা হলো মুখস্থ। তাহলে আমাকে বলো যে সম আয়তন মানে 1 cm³ যদি হয়, তাহলে পানি আর কাঠের ওজনের অনুপাতটা কত? 0.7/1 ইন্টু শতকরা কত? 100%। তাহলে বলো অ্যান্সারটা কত হবে? 70% হবে। আমি কি বুঝাইতে পারছি? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো 7 ডেসিগ্রাম মানে 0.7 গ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম, এটা মুখস্থ রাখবা সবসময়। তাহলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা 70% হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এই 3টা হোমওয়ার্ক সিকিউ মানে সরি মানে সৃজন মানে অঙ্ক হচ্ছে এই 3টা হোমওয়ার্ক, আর এমসিকিউ গুলো তো সলভ করে দিছি। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি বানাই দিব,
সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলা বানায় দেওয়া হবে, তোমরা সলভ করবা। এই চ্যাপ্টারের কোশ্চেন আজকে গ্রুপে দিয়ে দিব, আর আগামীকালকে হায়ার ম্যাথ অনুশীলনী 7 পড়াবো। ভালো থাকো সবাই।